হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আমাদের পরের অংশ, সেটা হচ্ছে চোখ। তো চোখ হচ্ছে আমাদের জীবনের সব থেকে আমাদের দেহের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা না থাকলে আমরা কিছুই দেখতে পেতাম না। তো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেন্সিটিভ একটা অর্গান হচ্ছে চোখ। তো দৃষ্টি বা প্রাণী জগতে কত রকমের দৃষ্টি হয়? এক নেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি। এক নেত্র দৃষ্টি হচ্ছে যেসব প্রাণীরা আহ, যাদের মাথার দুই সাইডে চোখ থাকে, সেটা এক নেত্র দৃষ্টি। যারা দুটো চোখ দিয়ে দুটো ভিন্ন ভিন্ন বস্তু দেখে। আর আমাদের হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, আমাদের মাথার সামনের দিকে দুটো চোখ আছে এবং এই দুটো চোখ দিয়ে আমরা একটা বস্তুর প্রতিবিম্বই দেখতে পাই। তো এই চোখের একটু গঠন আমরা দেখে নিই, কি কি আছে চোখের গঠনে। এটা হচ্ছে চোখ, আর এটা হচ্ছে অপটিক স্নায়ু। আচ্ছা, আমাদের 2 নম্বর করোটি স্নায়ু, যেটা হচ্ছে অপটিক স্নায়ু, 2 নম্বর করোটি স্নায়ু, সেটা হচ্ছে দর্শন অনুভূতি গ্রহণ করে, যেটা আমাদের চোখের সাথে যুক্ত থাকে রেটিনার সাথে। সেটা হচ্ছে অপটিক স্নায়ু। আর এই যে মাঝে যে চোখের ভিতরের যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এখানে একটা তরল পদার্থ দিয়ে এটা পূর্ণ থাকে, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, সেটাকে বলা হয়। আর এই লেন্সের আগে যে ফাঁকা অংশটা, সেখানেও তরল থাকে, সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার, যেটা আমাদের প্রতিস্বারক মাধ্যম হিসাবে কাজ করে। এই চোখ থেকে একটা 5 নম্বরের কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে, যে মানুষের চোখের চিহ্নিত চিত্রাঙ্কন করো। তো তোমাদের বইতে একটা ভালো সুন্দর ছবি দেওয়া আছে, সেটা তোমরা দেখে প্র্যাকটিস করে নেবে। আমি জাস্ট এখানে একটা রাফ ছবি এঁকে রেখেছি, চোখের ছবি, তোমাদেরকে বোঝানোর জন্য। এটা হচ্ছে লেন্স, এটাকে বলা হয় আইরিশ, আর এটা হচ্ছে তারারন্ধ্র, যেটা আমাদের হচ্ছে চোখের সংকোচন চোখে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে, তারারন্ধ্র। এটা হচ্ছে কর্নিয়া, যেটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, চোখের সামনের অংশে আবরণী হিসাবে থাকে। আর একদম সামনে আবরণী হিসেবে থাকে কনজাংটিভা, যেটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আর হচ্ছে আমাদের চোখে যে দেখবে মাঝে মাঝে মানুষের চোখ ফুলে যায়, লাল হয়ে ওঠে, বলে কনজাংটিভাইটিস হয়েছে। তো সেটা চোখের এই সামনের জাস্ট আবরণীটার সংক্রমণ হয়। কিন্তু সারা চোখের কিন্তু কোনো ক্ষতি হয় না কনজাংটিভাইটিসে, শুধুমাত্র এই কনজাংটিভাটাই আক্রান্ত হয়, যেটা আমাদের চোখকে ভাইরাস আক্রমণের হাত থেকে রক্ষা করছে। আর কি থাকে? অশ্রুগ্রন্থি থাকে চোখের সামনে, যেটাই হচ্ছে লাইসোজাইম উৎসেচক থাকে, যেটা রোগ জীবাণুর সংক্রমণের হাত থেকে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আর কি আছে? আর চোখের মেন অংশ হচ্ছে লেন্স আর রেটিনা। রেটিনাতে কি থাকে? রেটিনাতে 2 ধরনের কোষ থাকে। এটা হচ্ছে রেটিনা। এখন রেটিনাতে কি থাকে? 2 ধরনের কোষ থাকে, রড কোষ আর থাকে হচ্ছে কোন কোষ। এখন আমরা রড কোষ আর কোন কোষের ব্যাপারে একটু জেনে নিই। রড কোষ, রড কোষ হচ্ছে আমাদের চোখে রেটিনাতে অবস্থিত এক ধরনের দণ্ডাকার কোষ, যেগুলো হচ্ছে খুব কম আলোর গ্রহণ করে। রড কোষে খুব কম আলোর প্রতিবিম্ব গঠিত হয়। আর কোন কোষ উজ্জ্বল বর্ণের আলো শোষণ করে এবং উজ্জ্বল বর্ণের আলোর প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? কোন কোষে। এখন আহ, আর একটা বিন্দু আছে এই লেন্সের সোজাসুজি এইখানে আছে, এই বিন্দুটাকে বলা হয় পিত বিন্দু। পিত বিন্দু বলতে কি বোঝায়? পিত বিন্দু হচ্ছে রেটিনার ওপর অবস্থিত এমন একটা বিন্দু, যেখানে রড কোষ এবং কোন কোষের পরিমাণ সর্বাধিক থাকে, বিশেষত কোন কোষের পরিমাণ সর্বাধিক থাকে এবং সেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, সেটা হচ্ছে পিত বিন্দু। আর এইখানে যে অপটিক স্নায়ুটা চোখের যে সংযোগস্থলে মিশেছে, সেখানে বলা হয় অন্ধবিন্দু। কেন বলা হয় অন্ধবিন্দু? কারণ এই জায়গাটায় কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, তাই একে বলা হয় অন্ধবিন্দু। এই গেল আমাদের চোখের গঠন। এটা তোমরা একটু দেখে নেবে আর এঁকে নেবে। পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেন আসে মাধ্যমিকে, যে চিহ্নিত চিত্রাঙ্কন করো।
চোখের। এছাড়া এর অল্টারনেটিভে থাকে, আমরা দেখিয়েছিলাম আগের ক্লাসে যে আমাদের স্নায়ুকোষ বা নিউরনের গঠন। প্রতি বছর অল্টারনেট করে এই কোশ্চেন দুটো আসে, হয় নিউরন আসে নাই চোখ আসে, যে কোনো একটা আসে। আর এখানে আমরা একটু দেখে নিই রড কোষ আর কোন কোষের ব্যাপারে একটু জেনে নিই। আমি পয়েন্টিং গুলো মুছছি, এখানেই দেখাই। আচ্ছা, রড কোষ আর কোন কোষের মধ্যে একটু পার্থক্য দেখে নিই, তাহলেই আমাদের রড কোষ আর কোন কোষের ব্যাপারে বোঝাটা হয়ে যাবে। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, ছোট 2 মার্কসের কোশ্চেন, যে রড কোষ আর কোন কোষের মধ্যে পার্থক্য লেখো। তো আমরা কি কি লিখবো রড কোষ আর কোন কোষের মধ্যে পার্থক্য? দুটোই তো রেটিনায় অবস্থিত। আর এর আকৃতি কি লিখবো? প্রথমে লিখবো আকৃতি, এটা হচ্ছে দণ্ডাকার। আর কোন কোষ হচ্ছে কি শঙ্কাবকার, অর্থাৎ শঙ্কু আকৃতি। শঙ্কু শঙ্কু আকৃতি, শঙ্কু বলতে যেমন মোচার মাঝখান দিয়ে কাটলে যে অগ্রভাগটা শঙ্কু আকৃতি হয়, মানে ত্রিভুজ আকৃতি, সেটা হচ্ছে শঙ্কাবক্রার আকৃতি বা শঙ্কু আকৃতি, সেরকম হয় কোন কোষ। আকৃতি গেল। এখানে কি রঞ্জক থাকে সেটা আমরা একটু জেনে নিই। রঞ্জক আছে হচ্ছে রড কোষে থাকে রোডপসিন। রোডপসিন নামক প্রোটিন থাকে রড কোষে। আর কোন কোষে থাকে সায়ানপসিন এবং আয়োডপসিন। আর কি লিখবো? আকৃতি গেল, রঞ্জক গেল, আর লিখবো হচ্ছে আলোক গ্রহণ। এটা হচ্ছে মৃদু আলো, আর এটা হচ্ছে উজ্জ্বল আলো। রড কোষ আর কোন কোষের মধ্যে এই তিনটে পয়েন্ট লিখলেই আমরা 2-2 পেয়ে যাবো। একটা হচ্ছে আকৃতি, আর একটা হচ্ছে রঞ্জক কি থাকে, আর একটা কোন আলো গ্রহণ করে, একটা হচ্ছে মৃদু আলো, একটা উজ্জ্বল আলো। আর যেহেতু আমাদের যে সকল নিশাচর প্রাণী আমরা দেখতে পাই, যেমন বিড়াল হোক, বাঘ হোক, এদের চোখে কি থাকে, রড কোষের পরিমাণ বেশি থাকে, তার জন্য এরা রাতের বেলা তো খুব ভালো দেখতে পায় এবং শিকার গ্রহণ করতে পারে। আহ, তাই এদের কি থাকে, রড কোষের পরিমাণ বেশি থাকে এদের চোখের রেটিনায়। তো এই গেল চোখ, মানে চোখের গঠন গেল। এরপরে চোখের বিভিন্ন উপযোজন আছে, সেগুলো আমরা একটু দেখে নিই চট করে। তো এই ছবিটা আমরা মুছলাম। তোমরা বইয়ের থেকে ভালো করে ছবি দেখে প্র্যাকটিস করবে পরীক্ষার খাতায়। পরীক্ষার প্রশ্নে এই ছবিটা আসতে পারে যে চোখের চিহ্নিত চিত্রাঙ্কন করো। তোমরা বিগত বছরের প্রশ্ন দেখলেও বুঝতে পারবে যে এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়। তো এরপরে আসছে উপযোজন। ও তার আগে একটু একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টিটা একটু পার্থক্যটা বলে নিই। একনেত্র দৃষ্টিতে কি হয়, একনেত্র দৃষ্টিতে মাথার দুই পাশে চোখ অবস্থান করে। যেমন ধরো আমি গরু কথা বলছি, গরুতে দেখবে মাথার দুই পাশে দুটো চোখ আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, এরা দুটো চোখ দিয়ে দুটো আলাদা ভিন্ন বস্তু দেখে। অর্থাৎ আমরা যেমন আমাদের সামনে দুটো চোখ দেখবে, প্যাঁচার সামনে দুটো চোখ থাকে। তো এরা কি করে, এরা হচ্ছে দুটো চোখ দিয়ে একটা নির্দিষ্ট বস্তু দেখে এবং সেই বস্তুটার সাইজ কি, উচ্চতা কত, সেটাও আমরা ঠিক মতো ভাবে বুঝতে পারি। আর গরু হচ্ছে দুটো চোখ দিয়ে দুটো আলাদা বস্তু দেখে, তার জন্য এই দৃষ্টিতে বস্তুর নির্দিষ্ট সাইজটা বোঝা সম্ভব হয় না। তো একনেত্র দৃষ্টি উদাহরণ দেবে গরু, আর দ্বিনেত্র দৃষ্টি মানুষ। এটাই আছে এখানে, আর তেমন কিছুই নেই একনেত্র আর দ্বিনেত্র দৃষ্টিতে। তো এরপরে আমরা আসবো হচ্ছে উপযোজন বা অ্যাকোমোডেশন। উপযোজন বলতে কি বোঝায়? উপযোজন বলতে বোঝায়
যে হচ্ছে আমাদের স্থান পরিবর্তন না করে আমি এই এক জায়গায় দাঁড়িয়ে যেমন কাছের বস্তুকে দেখছি, সেরকমই আমি দূরের বস্তুকেও দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে চোখের যে পরিবর্তন, অর্থাৎ পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে লেন্সের সরু হওয়া মোটা হওয়া যে পরিবর্তনটা হয়, যার জন্য আমরা কাছের বস্তু যেমন একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, সেরকম ভাবে একই জায়গায় দাঁড়িয়ে দূরের বস্তুটাকেও আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকেই বলা হচ্ছে উপযোজন। তো দূরের বস্তু দেখার ক্ষেত্রে আর কাছের বস্তু দেখার ক্ষেত্রে দুটো ভিন্ন আলাদা উপযোজন আছে। তো প্রথমে আসি কাছের বস্তু দেখার ক্ষেত্রে। আর মানুষের যে নির্দিষ্ট দূরত্বে মানে যে সবচেয়ে কম দূরত্ব যেটাই মানুষের চোখ সুন্দরভাবে প্রতিবিম্ব গঠন করতে পারে যে দূরত্বে থাকলে বস্তু, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। এটা আমাদের চোখে আদর্শ দূরত্ব। তো এর কাছের এর থেকে কাছে হলে কি হয়? কাছে হলে আমাদের যে ওখানে দেখালাম চোখের গঠনের যে পেশি ছিল মানে লিগামেন্ট বা পেশিটা ছিল, সেই লিগামেন্টের কি হয়? সংকোচন হয়। তাহলে কি হয়? সংকোচন হলে কি হয়? লেন্সটা মোটা হয় এবং পুরু হয়। পুরু হলে কি হয়? পুরু হলে যে দেখাচ্ছি, আমাদের একদম রেটিনাতে প্রতিবিম্বটা গঠিত হয়। এটা কাছের বস্তুর ক্ষেত্রে। আর দূরের বস্তুর ক্ষেত্রে কি হয়? দূরের বস্তুর ক্ষেত্রে লেন্সটা প্রসারিত হয়, পাতলা হয়, সেক্ষেত্রে বস্তুরা দূরের বস্তু থেকে এসে প্রতিবিম্ব আমাদের রেটিনাতেই গঠিত হয়। তো এই দুই ধরনের উপযোজন আমাদের চোখে দেখা যায়, যে কাছের বস্তুর ক্ষেত্রে এবং দূরের বস্তুর ক্ষেত্রে। সেটা তোমরা একটু বই থেকে পড়ে নেবে, এটাও তেমন একটা কোশ্চেন আসে না। তো এরপরে যে আছে যে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর প্রেস বায়োপিয়া, সেখান থেকে আমাদের কোশ্চেন আসে পরীক্ষার খাতায়, যে চোখের যে ত্রুটি হয়। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? মায়োপিয়ার ক্ষেত্রে আমরা কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পেলেও দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই না। অর্থাৎ এক্ষেত্রে কি হয়? প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? এই হলো আমাদের লেন্স এবং চোখ। তো এক্ষেত্রে কি হয়? দূরের বস্তু, এই যে দূরের বস্তু, একদম রেটিনার সামনে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। এক্ষেত্রে কি হয়? যে এটা দূরের বস্তু রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো এক্ষেত্রে কি হয়? আমরা দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই না। তো এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে এখানে দেওয়া হয় হচ্ছে অবতল লেন্স। যদি আমরা এখানে অবতল লেন্স দিই, তাহলে কি হবে? অবতল লেন্স দিলে লাইটটা আসবে এখানে এসে। অবতল লেন্স কি করে? লাইটটাকে বিচ্ছুরিত করে। তো এটা বিচ্ছুরিত হয়ে লেন্সের এখানে যাবে, এখানে যাবে এবং এটা ক্রস হয়ে একদম রেটিনার ওপরেই গঠিত হবে প্রতিবিম্বটা। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করি মায়োপিয়ার ক্ষেত্রে, যেটাই হচ্ছে দূরের বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই না। সেগুলো তোমরা একটু মনে রাখবে, যে মায়োপিয়া কি এবং এর যে প্রতিকার সেটা একটু ভালো করে মনে রাখবে। সেটাই বেশি করে আসে, যে মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্স আমরা ব্যবহার করি, সেটা অবতল লেন্স। এরপর হাইপারমেট্রোপিয়া, সেটা উত্তল লেন্স।
আর হচ্ছে প্রেস বায়োপিয়া, সেটাই বাইফোকাল লেন্স আমরা ইউজ করি। এরপরে আসছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়ায় কি হয়? হাইপারমেট্রোপিয়াতে হচ্ছে আমরা কাছের বস্তু ঠিক মতো দেখতে পাই না, কিন্তু দূরের বস্তু ঠিক মতো দেখতে পাই। এই আমাদের চোখ, এখানে আমাদের লেন্স আছে। আমি জাস্ট রাফলি আঁকছি, তোমরা একটু বুঝে নাও। হুম, এই আমাদের চোখ। এখানে ধরো কাছের বস্তুটা আছে, তো এক্ষেত্রে কি হয়, প্রতিবিম্বটা একদম রেটিনার বাইরে গিয়ে তৈরি হয়। একদম এই রেটিনার বাইরে গিয়ে প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ আমরা কাছের বস্তুকে দেখতে পাই না, এবং দূরের বস্তু একদম রেটিনায় প্রতিবিম্ব গঠিত করে, অর্থাৎ দূরের বস্তুকে দেখতে পাই। তো এখানে কি রাখা হয়? এখানে দেয়া হয় উত্তল লেন্স। উত্তল লেন্স কি করবে? লাইট দুটোকে আরো কাছাকাছি এনে দেবে। উত্তল লেন্সে আলো পড়লো, আলো পড়ে আরো কাছে চলে গেল, এবং একদম রেটিনার ওপরেই প্রতিবিম্ব গঠিত হলো। তো এক্ষেত্রে আমরা কি হাইপারমেট্রোপিয়া কি ইউজ করি? ইউজ করি হচ্ছে উত্তল লেন্স। হাইপারমেট্রোপিয়ায় আমরা উত্তল লেন্স ইউজ করি, আর মায়োপিয়ার ক্ষেত্রে আমরা অবতল লেন্স ইউজ করি। আর প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া হচ্ছে এমন একটা রোগ, প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে আমরা দূরের বস্তু এবং কাছের বস্তু কিছুই স্পষ্টভাবে দেখতে পারি না। সেক্ষেত্রে আমরা কি বাইফোকাল লেন্স ইউজ করি। কি লেন্স ইউজ করা হয়? বাইফোকাল লেন্স ইউজ করা হয়। যেখানে দূরের বস্তু কাছের বস্তু দুটোর দৃষ্টি ব্যাহত হয়, তো সেক্ষেত্রে বাইফোকাল লেন্স ইউজ করা হয়। আর এটা বছর 40-এর পরের থেকে বেশি রোগটা দেখা যায়। আর আরেকটা রোগ আছে যেটা হচ্ছে চোখে ছানি পড়া। এটা প্রাপ্তবয়স্ক বছর 40-এর পরের থেকে প্রায়, বা বছর 50-60 হতে পারে, সেক্ষেত্রে কিছু কিছু মানুষের চোখে ছানি পড়ে যায়, অর্থাৎ লেন্সটা সম্পূর্ণরূপে অস্পষ্ট হয়ে যায়। তো সেখানে আমাদের কি করা হয়? সেখানে আমাদের হচ্ছে একটা ছোট্ট মাইক্রো অপারেশন করে আমাদের চোখে লেন্স বসিয়ে দেওয়া হয়, যেটা আমাদের কৃত্রিমভাবে তৈরি করা হয় ল্যাবরেটরিতে। সেই লেন্সটা আমাদের যে চোখের যে নর্মাল লেন্স সেই জায়গায় প্রতিস্থাপিত করে নতুন লেন্স বসিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের দৃষ্টিটা আবার সম্পূর্ণরূপে ফিরে আসে। এটা গেল ছানি, বা ক্যাটারাক্ট বলা হয়, ইংলিশে কি বলা হয়? ক্যাটারাক্ট, বাংলায় ছানি। তো আমাদের চোখ সম্পর্কে এটুকুই ছিল। তো পরবর্তীতে আমরা আসছি আমাদের বিভিন্ন প্রাণীদের যে চলন গমন, মানে যে গমন পদ্ধতি আছে সেটাতে আসছি। তো এবারে আমরা দেখে নিই গমন। তো আমরা এই চ্যাপ্টারে প্রথম দিকে দেখেছিলাম কি, চলন দেখেছিলাম, উদ্ভিদের চলন, এবং তার সাথে উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের গমন দেখেছিলাম। তো এবারে আমরা দেখবো গমনটা প্রাণীদের দেখে। তখন তো আমি গমন বলেছিলাম, গমনটা আসলে কি? গমনটা হচ্ছে আমাদের অঙ্গের স্বতঃস্ফূর্ত অঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে বলা হচ্ছে গমন। তো গমনের কিছু কারণ হতে পারে, কি কি কারণের জন্য প্রাণী গমন করে? এক হচ্ছে খাদ্যান্বেষণ। খাদ্যান্বেষণ, খাদ্যান্বেষণে কি, খাবার খোঁজার ক্ষেত্রে প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। বা হচ্ছে আত্মরক্ষা, আত্মরক্ষা হচ্ছে কখনো ভূমিকম্প থেকে আত্মরক্ষা, ঝড়ের হাত থেকে আত্মরক্ষা, বজ্রবিদ্যুতের হাত থেকে আত্মরক্ষা,
বা খাদক প্রাণীর হাত থেকে আত্মরক্ষার জন্য প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। তারপরে হচ্ছে অনুকূল পরিবেশের সন্ধান। অনুকূল পরিবেশের সন্ধানের জন্য হতে পারে, প্রজননের জন্য হতে পারে, অর্থাৎ নিজের জন্য পছন্দসই সঙ্গী বা সঙ্গিনীকে খোঁজার জন্য প্রাণী গমন করতে পারে। এই সকল বিভিন্ন কারণের জন্য প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। তো আমাদের সিলেবাসের আন্ডারে কি কি আছে? অ্যামিবয়েড গমন। অ্যামিবয়েড নাম থেকেই বোঝা যাচ্ছে কাদের দিকে দেখা যায়, অ্যামিবা। অর্থাৎ অ্যামিবাদের দেহে দেখা যায় হচ্ছে অ্যামিবয়েড গমন। তো অ্যামিবয়েড গমনটা কিভাবে হয়? তো আমি একটা রাফলি একটা অ্যামিবার ছবি আঁকছি। এটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। তো এই দিকে হচ্ছে অ্যামিবা গমন করবে হচ্ছে এদিকে, ঠিক আছে? তো সেখান থেকে কিভাবে গমন করে? তো এইদিকে এগিয়ে দেয়। এটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা গমন করবে এদিকে, তো তার প্রথমে ক্ষণপথ সৃষ্টি করে। এটাকে কি বলা হয়? ক্ষণপথ। ক্ষণপথ বা কি বলা হয়? সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া। সিউডো কথার অর্থ ছদ্ম, আর পোডিয়া কথার অর্থ পদ বা পা। সেক্ষেত্রে তার থেকে নাম এসেছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। এটা অল্প কিছুক্ষণের জন্য স্থায়ী হয়। অর্থাৎ অ্যামিবা যখন একদিক থেকে অন্যদিকে গমন করে, অর্থাৎ যেদিকে গমন করতে চায় সেদিকে ক্ষণপথ সৃষ্টি করে তার প্রোটোপ্লাজমটাকে সমগ্রটাকে এদিকে ঠেলে দেয়। ফলে অ্যামিবাটা সমগ্রটা সামনের দিকে এগিয়ে যায়। এইভাবে অ্যামিবয়েড গমন দেখা যায়, মানে অ্যামিবারা গমন করে। তো অ্যামিবয়েড গমনটা অ্যামিবা প্রাণীতে দেখা যায়। এবং মানব শরীরে কোথায় দেখা যায়? মানব শরীরে শ্বেত রক্তকণিকাতে অ্যামিবয়েড গমন দেখা যায়। এটা একটু মনে রাখবে যে মানব দেহে কোথায় অ্যামিবয়েড গমন দেখা যায়, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। অনেক সময় শর্ট কোশ্চেন আসে। অ্যামিবয়েড গমন গেল। এরপরে আসে হচ্ছে সিলিয়ারি গমন। সিলিয়ারি গমন কোথায় দেখা যায়? কোন প্রাণীর দেহে? প্যারামোইশিয়ামের ক্ষেত্রে দেখা যায়। প্যারামোসিয়ামের ক্ষেত্রে সিলিয়ারি গমন দেখা যায়। তো প্যারামোসিয়াম প্রাণীটা দেখতে কিরকম হয়? এটা ডিম্বাকৃতি একটা প্রাণী হয়, প্যারামোসিয়াম। তো এই প্যারামোসিয়ামের দেহে অসংখ্য সিলিয়া থাকে, এরকম ছোট 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 সিলিয়া থাকে সারা দেহ জুড়ে। তো এই সিলিয়াকে এরা দ্বার হিসাবে ব্যবহার করে, অর্থাৎ জলের স্রোতের সাথে সিলিয়ার আন্দোলিত করে এরা যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। তো মানব দেহে কোথায় সিলিয়ারি গমন দেখা যায়? মানব দেহের হচ্ছে ওভাম অর্থাৎ ডিম্বাণুতে সিলিয়ারি গমন দেখা যায়। ডিম্বাণুতে সিলিয়ারি গমন দেখা যায়। এটা মানে একটা কোশ্চেন আসে, মানে সিলিয়ারি গমন তো প্রাণীদের দেহে তো দেখাই যায়, যেমন প্যারামোসিয়ামের ক্ষেত্রে সিলিয়ারি গমন দেখা যায়, কিন্তু মানব দেহের কোথায় সিলিয়ারি গমন দেখা যায় সেটা আসলে লিখতে হবে ডিম্বাণু কোষে। আর হচ্ছে এরপরে আছে হচ্ছে ফ্ল্যাজেলার গমন। ফ্ল্যাজেলার গমন কোথায় দেখা যায়? ফ্ল্যাজেলার গমন দেখা যায় হচ্ছে ইউগ্লিনাতে।
ইউগ্লিনাতে এরকম একটা ফ্লাজেলা থাকে, এই লম্বা ফ্লাজেলা থাকে, এটা হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলার সাহায্যে এরা ফ্লাজেলাকে কি হিসাবে ব্যবহার করে, নাড় হিসাবে ব্যবহার করে। অর্থাৎ জলে চাবুকের মতো ফ্লাজেলাকে বাড়ি দেয়। এর ফলে এদের দেহ সেই অনুযায়ী রোটেট হতে থাকে এবং এরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে ফ্লাজেলার মাধ্যমে। তো এখন কোশ্চেন আসে যে মানব দেহে কোথায় ফ্লাজেলা দেখা যায়, সেটা হবে হচ্ছে শুক্রাণু কোষে ফ্লাজেলারই গমন দেখা যায়। শুক্রাণু কোষে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলারই গমন দেখা যায়। যে আমাদের মানব দেহের শুক্রাণু কোষ দেখতে অনেকটা এরকম হয়। তো এই যে যে টেল, সেটাই হচ্ছে ফ্ল্যাজেলা আকৃতি হিসাবে কাজ করে, মানে ফ্ল্যাজেলা হিসাবে কাজ করে গমন করতে সাহায্য করে। তো আজকে আপাতত গমন এইটুকুই থাক। অ্যামিবয়েড গমন গেল, সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলা গমন। এর পরের দিন আমরা দেখবো হচ্ছে পাখিদের গমন, মাছের গমন এবং আমাদের বিপদ গমন, মানুষের গমন, দিয়ে এই চ্যাপ্টারটা আমরা পরের দিন শেষ করে দেবো। তো আজকে এই অবধি, টাটা।